খোলে জাতি বানানো যাবে। আমি এটা পাইলাম ধান রাখতেন ধান রাখতেন ধান রাখতেন হ্যাঁ হ্যাঁ তো জাতি ভাবে খালি মৃদঙ্গমে বাজে ঘটমে বাজবে কেন খোলে বাজবে? আমার কথা হচ্ছে কেন খোলে বাজবে না? যদি সোলো যখন বাজাবো তখন এইসব জাতি বাজনা আমাদেরও বাজাতে হবে। আমি যখন খোলকে ভাবছি যে আমি সারা পৃথিবীর বুকে নিয়ে যেতে চাই তখন আমাকে তো সঙ্গে সঙ্গে অন্যান্য সাবজেক্টগুলো যারা আমাকে আমার পাশে আসবে যাদের তাদেরকে নিয়ে চলতে হবে। তুমি যখন একটা আসরে গিয়ে তুমি মৃদঙ্গমের সঙ্গে ঘটমের সঙ্গে তবলার সঙ্গে পাখোয়াজের সঙ্গে বাজাচ্ছ তখন তাদের সঙ্গে চলার মতো রসদ আমার কাছে থাকতে হবে। মৃদঙ্গম তো প্রতি মুহূর্তে তারা এই করছে ধান রাখতেন ধান রাখতেন ধান রাখতেন ধান রাখতেন ধান রাখতেন ধান রাখতেন এইসব করছি ধান রাখতেন ধান রাখতেন তাদের মতো করতে গেলে আমার বলে আমার আছে নেই তা নয়। এবার তোমাকে সেটা এক্সপ্লোর করতে হবে। সংমিশ্রণ করে তো আমি যদি মনে করি এটাকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাকে বলছিলাম বাকি সব জিনিসের খেয়াল রাখতে হবে। কেউ একটা বাজাচ্ছে কে ডবল বায়ার কিছু বাজাচ্ছে তখন খোলে ডবল বায়ার আমরা বাজাবো
আমরা ডিম থেকে বেরোনি লোকের কাছে শিল্পকে পৌঁছে দিতে গেলে একটু অন্যভাবে অন্য প্রেজেন্টেশন অন্যভাবে অন্য আওয়াজ যখন গ্লোবালি ভাবো তুমি যদি ভাবো আমি কীর্তনে বাজাবো তার কারণে আছেই আমার সোলো বাজাবে তখন বিভিন্নভাবে ভাবা যেতে পারে যখন সোলো আর একজনের সঙ্গে ডুয়েট করে চারজনের সঙ্গে তাল গাতে কাছে বাজে তখন তো আমাকে বিভিন্ন রকম এই জাতির সঙ্গে এইসব সঙ্গে বাজাতেই হবে এগুলো চর্চা দরকার ঠিক আছে দরকার পড়ে বাবা আমি মনে হয় না এই ঘরের জন্য প্রয়াস করে লোকে বাজাবে ভাবে তবলায় যেমন ধেনে গেলে বাজে আমি তবলা রেফারেন্স এই জন্য দিচ্ছি অনেকে তবলার ছাত্র আসো ধেনে গেলে বাজাচ্ছে তুমি বাজাচ্ছি মনে করো ধেনেটা ঘুম ঘুম বাজাচ্ছি এই বিশ্ববিদ্যালয় হাতে ধেনে গেলে বাজিয়ে ফাটিয়ে দেওয়া তখন তুমি খোলে কি বাজাচ্ছ তুমি বাজাচ্ছ তুমি তখন খোল ধরে বলবে যে আমাদের খোলে ধেনে গেলে হয় না আমরা এটা বাজানো বাজাতে পারবো না কারণ আমাদের ধেনে হয় না এই তো বাজানো করার জায়গা নেই তো বিশ্ববিদ্যালয় ধেনে গেলে বাজাবো এবার আমাকে ছাড়লে আমি তখন খোলে আমরা কিছু বাজাতেই হবে আমাকে হ্যাঁ
অন্য সাউন্ডগুলো কমিয়ে হেডেনেটাকে আমি বোল্ড করলাম, শুনতে অন্যরকম লাগলো। ওইটাই বাজাচ্ছি, কিন্তু আমি অন্য সাউন্ডগুলো কমিয়ে দিলাম। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আর আমি এটাই বলতে চাই যে এটা এও অনেক একটা অন্য ট্রেন্ড, এই ট্রেন্ডটা দেখো চিন্তা ভাবনাগুলো এইভাবে যাচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে আমার কাছে গোপাল ভাইয়ের এটা ভীষণ ভালো লেগেছে, কারণ শ্রীখলের মুখ খুব ছোট, এর ভেরিয়েশন, সাউন্ড ভেরিয়েশন, কিন্তু এত সুন্দর প্রোডাকশন, যেখানে যাকে যেটুকু যেটা হাইলাইট করার এটা দেখে একটা মাত্রায় নিয়ে চলে যায় এই জিনিসগুলোকে। এগুলো এই বাজনা এইভাবে তাকে একটা বিদ্যা, শ্রীখল একটা বিদ্যা। তো কারণ এতে কোনো থুম বলে কিছু না নেই, তাই কি না? থুম আর তা এক। তো আমাকে এখান দিয়ে বিভিন্ন রকম সাউন্ড বার করতে গেলে তোমাকে তোমার নিজের হাতে কৌশলই রাখতে হবে। কানি তোমরা জানো বাজছে। এবার আমি কিছু জিনিস আমার মনে হয়েছে যে আমরা করতে পারি, সেটা হচ্ছে এটাই উল্টো করে যদি বাজাই, এবার এই তাটা মারছি এই তিনটা আঙুল দিয়ে। হ্যাঁ, আমার তো আর কোনো জায়গা নেই, কিছু করার জায়গা নেই, ফাঁকা আওয়াজ নেই কোনো। দেখো একটা বোল দুরকম ভাবে বাজানো যাবে, শেয়ার করি। তো আমি তো চেষ্টা করছি, এবার তোমাদের এগিয়ে নিতে হবে। কদিন আমরা থাকবো কোনো ঠিক নেই, চলে গেল। বলতে চাই নাস্কার করলে তো হবে তো। এই বোলটা ভাবছিলাম কত রকম ভাবে আওয়াজ বার করা যায় এখান থেকে। কানি বাজাচ্ছি, তাদিনী বলতে হবে তোমাকে। এবার দেখো কানিটা কমে যাচ্ছে। এবার একদম সাইডে তুমি না বাজাও, শুনে মনে হবে এটা অন্য কানি বাজছে। এই কানি কিন্তু আমাদের বাজে না, কানি কিন্তু পরিণামই বাজে। কি এবার দেখো
চিন্তা ভাবনা কিন্তু একদিনে হয় না, এগুলো এগুলো করতে হবে। আমি বলেছি যারা শৃঙ্খল বাজাবে, শৃঙ্খলের প্রতি আমার একটা অন্যরকম প্যাশন ছোটবেলা থেকে, সুদর্শন অধিকারীর সময় থেকে আমার আমরা সেই বলছি। আরেকটা জিনিস শেয়ার করি, আমাদের রিলেশন আজকে নয়, তখন আমাদের বোধহয় 5 বছর 6 বছর বয়স, তখন থেকে আমরা একই পাড়ায় থাকতাম। আমি দেখতাম ওর বাবাকে, একটু বলি আপনি তো শেয়ার করুন, আমি দেখতাম হ্যাঁ উনি রেওয়াজ করছেন, উনি রেওয়াজ করছেন। তো আমি ভাবতাম ছোটবেলায় আমরা গুলি খেলি তখন আমরা গান বাজনা কোথায়, তখন খেলাধুলায়, আর উনি সারাদিন রেওয়াজ করতেন। হ্যাঁ গরমে কখনো খালি গায়ে, কখনো উনি সারাদিন তবলা বাজান। হ্যাঁ পরে বড় হয়ে জানলাম যে পণ্ডিত অনিল ভট্টাচার্য। তো তারপর আমার কাকার কাছে আমরা কিছুদিন শিখেছি। সেটাই বলছি যে তখন আমাদের সেই বুদ্ধি ছিল না যে এত রেওয়াজ করতে হবে। সারাদিন আমরা খেলে বেড়াচ্ছি, কত ভালো লাগে খেলতে। তুমি সারাদিন তবলাবাজি করতে, সারাদিন কেন বাজাচ্ছি? তখন ওই কালিন্দি গুলো কপি খেয়েছি। হ্যাঁ কপি খেয়েছি, সেই অনেকদিন পর দেখা হবে, সেটাই বললাম। তো বাবাকে আমি দেখেছি, ভাবলে কি রেওয়াজ করতে, তখনই আমরা বুঝতে পারতাম উনি দারুণ বাজাচ্ছে, মানে প্রোডাকশন কানে আসছে। হ্যাঁ ঢেকে রেওয়াজ করছে পণ্ডিত মানুষ ছিলেন। তো আমার ওনাকে দেখে ভালো লাগলো, তোমরা দারুণ দুজন স্যারকে পেয়েছো, জানে তোমরাও হ্যাঁ। বলার মতো কিছু নয়, সাধনা বড় সৌভাগ্যের জিনিস, আর শিল্পী হয়েছে গন্ধর্বকুলে জন্মের জন্য, এটা বড় সৌভাগ্য। আর গোপালদার আজকে নামের সার্থকতার জন্য শিকলটা বাজাচ্ছেন, এটা আমাদের সবচেয়ে বড় ঈশ্বরের বিধান বলেই মনে হয়। আর বড় সৌভাগ্যের পরে শিকল আমরা কাঁধে পাই। তবে একটা জিনিস ওনারা, গোপালদা যেটা বলেছেন খুব ভালো কথা, আমরা আমাদের চেষ্টা করেছি, আমাদের কিছু চিন্তা ভাবনা তোমাদের মধ্যে রোপণ করে যাব বীজ আকারে। আগামী দিনে সেটা মহিরুরে পরিণতির দায়িত্ব তোমাদের উপরে বর্তাবে, এটা খুব মূল্যবান কথা। আর আমাদের অনেক দিকে লক্ষ্য রাখার বিষয়, এক একজন এক এক দিকে লক্ষ্য রাখে। আমাদের শিক্ষা, আমাদের এটা অ্যাডমিনিস্ট্রেটিভ শিক্ষার দায়িত্ব নিয়ে আমি বলতে পারি আমাদের সমস্ত দিকগুলো লক্ষ্য রেখেই বড় হতে হবে, তাতে সর্বাঙ্গ সুন্দর হবে। তা গোপালদা আমাদেরকে একটা দিক নিদর্শন করেছে। আর গোপালদার সঙ্গে আমার একটা জায়গায় মিল আছে, যেটা শিকল শুধু কীর্তনের সঙ্গে কেন, আমার এক সময় স্বপ্ন ছিল অনেক ছেলেকে এই পথে টানবো, শেখাবো, তাদের ভবিষ্যতের ভাবনা তো আমারই করা উচিত। আমি যদি পিতা হই, আমার 10টা ছেলে জন্ম দেব, তাদের বাসস্থানের ব্যবস্থাটা আমারই করা উচিত। তো আমি সেই জন্য অনেক শিক্ষার্থীকে যেমন নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করেছি, তেমন শিকলের সাবজেক্টে ভূমিক্ষেত্র বাড়িয়ে তাদের ক্ষেত্র দেওয়ার চেষ্টা করেছি, যাতে তারা যেটা ও করেছে সেটা সত্যি, এটা ও তাদেরকে শেখাচ্ছে, তাদেরকে জায়গা দিচ্ছে, তাদেরকে এগিয়ে দিচ্ছে, সেটা ওর বিশাল কাজ। আমি গোপালদার অনেক কাজে খুব গর্ববোধ করি যে গোপালদা একা তো কোনোদিন কোনো বিপ্লব হতে পারে না, এটা তো আমরা কেউ ভাবতে পারি না। একটা বোম এখানে বাস্ট হবে, একটা ওই পাড়ায়, একটা সেই পাড়ায়, তবে তো সরকারের আতঙ্ক তৈরি হবে। তো একটা শিকল এখানে বাজবে, একটা শিকল ওখানে বাজবে, একটা শিকল ওখানে বাজবে, এইভাবে তো তবে চারিদিকে মানুষের মনে শিকলের একটা ধ্বনি উঠবে। তো সেই জন্য আমি গোপালদাকে অনেক শ্রদ্ধা করি যে শিকলের একটা দিক উনি এইভাবে গড়ে তুলেছেন এবং সারা মানুষের মধ্যে এবং একটা অন্য জগতে গিয়ে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে মহাপ্রভুর কৃপা পেয়ে এবং গুরু কৃপা পেয়ে, বাবা মায়ের আশীর্বাদ পেয়ে। তার জন্য আমরা ওনাকে শ্রদ্ধা এবং সম্মান জানাবো। আর দাদার কথা তো বলা নয়, আজকে আমি দাদার বাড়িতে বসে মানুষ হয়েছি, ওনার বাবার কাছে আমি তালিম পেয়েছি গড়িয়ার বাড়িতে। এই মানুষগুলো আজকে আমরা যারা পেয়েছি, গোপালদা বলছে আমরা সব নিমিত্ত, দাদা বলছে বয়স হয়েছে, এগুলো দেহের ধর্ম, হয়তো একটা সময়ে সবাইকে সেই সীমা অতিক্রম করতে হবে, কিন্তু আপনি আমাদের মধ্যে চির অমর হয়েই থাকবেন। কারণ যতদিন আপনার সাবজেক্টের মধ্যে
পরমাণু থাকবে, এই সাবজেক্ট যতদিন থাকবে আপনি পরমাণু হয়ে এই সাবজেক্টের মধ্যে বিরাজ করবেন, এবং এক জন্মে না জন্ম জন্মান্তরে, তবেই আপনি আজকে হরে কৃষ্ণ ঠিকই কথা বলেছে, কারণ হরে কৃষ্ণ আমাদের খুবই কাছের অত্যন্ত প্রিয় ছাত্র ছিল এখানে। তো প্রথম হরে কৃষ্ণকে নিয়ে যখন এখানে আমাদের বইমেলা হতো, সেই বইমেলাতে আমি একটা তালবাদ্য করেছিলাম এবং হরে কৃষ্ণ বলেছে, হরে কৃষ্ণ তোকে বাজাতে হবে। তো হরে কৃষ্ণ বলে হ্যাঁ ঠিক আছে। তার অত্যন্ত বাধ্যের মানে প্রথম থেকেই ভীষণ ডিভোটি হবে। তারপরে যখন শিখর এখানে বাজাতে শুরু করলো, তারপরে দেখবে না ও তেড়ে বাজিয়ে যাচ্ছে। আমি ঠিক আছে বাজিয়ে যা, তুই থামবি না। তখন এখানে বইমেলায় বই সেল বন্ধ হয়ে গেছে, সবাই এসে দাঁড়িয়ে বের করে, ওর দোকানদাররা পর্যন্ত এসে শিখর এরকম বাজে। তাহলে দেখ এইটা আমাদের কৃতি ছাত্র তখন থেকেই আমাদের তো আসতে কম ছিল মাথা খারাপ। সব রত্ন এদিকে আসছে আজকে। কি শুনতে সেটা বল। হাগো সেলফি তো প্রথম শুরু করেছিলাম আমি আর গোপাল প্রচুর বানিয়েছি। তখন আমাদের পুরো চুরি ছিল, পুরো চুরি ছিল।